প্রথমত ইন্টারভিউর পরে কিছু পারভার্ট মানুষ আমাকে ডিস্টার্ব করেছে। তার থেকে বড় কথা ইন্টারভিউর পরের যে ইন্টারভিউটা হলো, আপনি তো একটা ইন্টারভিউ প্রচার করলেন, তারপরে আরেকটা নিউজ হলো আমাকে নাকি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আমি অপেক্ষা করলাম নোটিশটার জন্য, আমার কাছে কোনো নোটিশ আসেনি। সেটা নিছকই নিউজ এবং টাকা ইনকামের একটা ব্যবস্থা। বাংলাদেশের নিয়মে আপনার লিভিং রিলেশনশিপ নিয়ে কোনো আইন নাই। আপনি কোথা থেকে আমাকে আইনি নোটিশ পাঠাবেন? এটা তো নিষেধ না। এটা কি খুন করেছি আমি, নাকি আমি অন্য কারো হাজবেন্ডকে নিয়ে ভেগেছি? এবং আমি এটা নিয়ে যখন কথা হলো তখন আমি অলরেডি ম্যারিড উইথ হাসান, মানে যার সাথে আমি ম্যারিড তার সাথে আমি লিভিং রিলেশনশিপে ছিলাম। সো এটাই, মানে আমার কথা হচ্ছে যে তারপরের নিউজটা কি আবার আমাকে কি কোনো একটা ইসলামিক পন্থী গ্রুপ আমাকে একটা নোটিশ পাঠিয়েছে। আমি বলতে চাই যে নিউজের জন্য এত মরিয়া হওয়ার কিছু নাই। আপনাদেরও কিছু দায়িত্ববোধ আছে। আপনি কি লিখবেন, কি প্রচার করবেন, শুধুমাত্র আমাদের দায়িত্ব না। কিন্তু জনি ডেপ তার ডিভোর্সেরই তো সিরিয়াল আকারে পুরো পৃথিবীর মানুষ দেখেছে, কারণ ওখানে ব্যবসা। তো একজন সেলিব্রিটির জীবন একজন সাধারণ স্বাভাবিক মানুষের জীবন একরকম হবে না। এটা মেনে নিতে শিখেন। আপনারা সবাই সেলিব্রিটি না। আপনার ফেসবুক লাইভে গিয়ে ভিউ হওয়া মানে যে আপনি আসলে সেলিব্রিটি তা কিন্তু না। সেলিব্রিটি হতে হলে অনেক কমিটমেন্টের ব্যাপার আছে। আমি তো মনে করি আমি এখনো সেলিব্রিটি না। সো ব্যাপারটা এটাই। হ্যাঁ, এগুলো সাজানো গল্প, এগুলো নাটক আমি বলবো। এবং এটা আসলে আমার কোনো ইনকাম হয় নাই। আমি এখন আপনাদের থেকে টাকা কালেক্ট করা উচিত যে আপনারা আমাকে নিয়ে ব্যবসা করেছেন। আমার যে সমাজ, আমার যে শিল্পী সমাজ বা আমার যে পরিবার, তাদের তো আসলে এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। অন্য সমাজের মানুষের সমস্যা হচ্ছে। আমি তো তাদের সমাজের মানুষ না। এটা আপনি বোঝার চেষ্টা করেন। আমার আসলে কোনো সমস্যা হয়নি এবং আমার সমস্যা ছিল না বলে আমি কাজটা করতে পেরেছি। আমার কাছে এটা একটা অপরাধ না। আমার হাজবেন্ড ইজ এ ব্রিটিশ নাগরিক, এটা কোনো ব্যাপারই না ওর জন্য। আমার সমাজে আমি কোথাও কোনো দোষ করিনি। এখন আপনি যদি আমাকে আপনার সমাজে নিয়ে দোষী বানাতে চান, আমার কিছু করার নাই। এবং আপনি যদি নিজে মনে করতে থাকেন আপনি আরব দেশে বসবাস করেন, তাহলেও এটা আপনারই সমস্যা। আপনি বাংলাদেশি ভাই, মেনে নেন। এখানে ইসলামিক কোনো আইন চলে না, এখানে সেকুলার আইন চলে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সবাই মিলেমিশে থাকে। এখানে এরকমই একটা রাষ্ট্রীয় আইন আছে। এখানে কোনো ইসলামিক আইন চলে না। আমরা বলি কি, আমরা তো স্বীকৃত সাংবিধানিকভাবে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হিসেবে স্বীকৃত, তাই নয় কি? আপনি যদি কোথাও যান ইসলামিক আইনে কিছু হবে? আপনি বিয়ে করেন, রেজিস্ট্রি করতে হবে। আপনি শুধু কবুল বললে বিয়ে হবে? তাহলে আপনি কিভাবে দাবি করেন আপনি ইসলামিক রাষ্ট্রের একজন নাগরিক? আপনি একটা সেকুলার রাষ্ট্রের নাগরিক। হ্যাঁ, মানে আমাকে তো এক ধরনের একটা গোষ্ঠী একটা ঝামেলায় ফেলার চেষ্টাই করেছে। এবং আমি বলবো যে তারা শুধু আমাকে ঝামেলায় ফেলার চেষ্টা করেনি, তারা আসলে বাংলাদেশের আইনকে মানতে চায়নি। তারা মানে না বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র, তারা মানে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, এবং তারা সেটা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে। এবং আমি মনে করি এটা আপনার, আমার, বাংলাদেশের আরও যে 24 কোটি মানুষ, প্রত্যেকের দায়িত্ব বাংলাদেশের নিজস্ব পরিচয় বজায় রাখা, সার্বভৌমত্ব বজায় রাখা, কোনো গোষ্ঠীকে বড় হতে না দেয়া। এটা আমি মনে করি। আজকের ইন্টারভিউতে আমি এটাই বলতে চাই যে কোনো গোষ্ঠীকে বড় হতে দেওয়া যাবে না। বাংলাদেশ সেকুলার, বাংলাদেশ আমাদের নিজেদের গান আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে, কালচার আছে, আমাদের নিজেদের নববর্ষ আছে। সো মেনে নেন, আমরা অনেক সমৃদ্ধ। হতে পারি আমরা ছোট একটা দেশ, কিন্তু আমরা তো অনেক সমৃদ্ধ, আমরা অনেক ভাগ্যবান। আমাদের এখানে খনিজ সম্পদের অভাব নেই, নদীর অভাব নেই, শিল্প সাহিত্যের অভাব নেই। মানে এগুলো তো সম্পদ। আপনি আপনার সম্পদ ডিনাই করে অন্য একটা দেশের, আপনি পাকিস্তান হতে চাবেন, আফগানিস্তান হতে চাবেন, কেন? এটা অবশ্যই কেউই পজিটিভ ভাবে দেখে না। যার যার ধর্ম তার কাছে, যার যার বিশ্বাস তার কাছে। এবং ইসলাম ধর্ম বলে প্রত্যেকের বিশ্বাসকে রেসপেক্ট করতে। আপনি যদি মনে করেন আপনি দুইবার আল্লাহকে দেখে আপনি দোজখ আর বেহেশত কিনে ফেলেছেন, তাহলে তো আপনি সবচেয়ে বড় অপরাধী। এটা নিজের মনকে আগে প্রশ্ন করে দেখেন।